ওকে, আমরা আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে বিবি কুন্ডু টেস্ট পেপারের অ্যাকাউন্টসেরই একটা মডেল সেট। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে দ্য ডকুমেন্টস দ্যাট কন্টেন দ্য টার্ম অফ দ্য পার্টনারশিপ ইজ কল্ড। বলেছে এমন কোন ডকুমেন্ট থাকবে যেটাকে আমরা পার্টনারশিপ হিসেবে সেটাকে আমি গণ্য করতে পারবো। এখানে অপশন দিয়েছে পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ কন্ট্রাক্ট, পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ রুট। একমাত্র আমাদের কাছে যদি পার্টনারশিপ ডিডের কপি থাকে তবেই সেটাকে আমি পার্টনারশিপ বলে গণ্য করতে পারবো। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, পার্টনারশিপ ডিড মে বি ইন ভার্বাল, ইন রাইটিং, আইদার, আর লাস্টে বলেছে এ অর বি, আইদার সি এর অপশান বলেছে এ অর বি, ডি হচ্ছে নান অফ দিস। তো পার্টনারশিপ ডিড কী ফর্মে থাকতে হবে? নিশ্চয়ই ভার্বাল ফর্মে তো হতে পারে না, কখনো কোনো ডিড ভার্বাল ফর্মে তো হতে পারে না। তো অতি অবশ্যই কোনো ডিড কী হতে হবে? ইন রাইটিং ফর্ম্যাটে অতি অবশ্যই হতে হবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, জেনারেল রিজার্ভ অফ এ পার্টনারশিপ ফার্ম 20,000, যেখানে P/Q/R এর রেশিও হলো 3:2:1, রিজার্ভ অফ কিউ ইজ কত? মানে এখানে বলেছে কিউ এর পোর্শনটা কত। এই যে একটা পার্টনারশিপ ফার্মে তাদের জেনারেল রিজার্ভ আছে 20,000, যার মধ্যে থেকে P/Q/R তিনজন পার্টনার, তাদের রেশিও কত? 3:2:1। এর মধ্যে থেকে কিউ এর রিজার্ভ কত? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? P/Q/R যথারীতি কত রয়েছে? 3:2:1। তো এখানে আমাকে কিউ এর পোর্শনটা জানতে চাইছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ এর পোর্শন কত? 2, আর পি এর পোর্শন কত? 3 আর 1। 3 + 1 করলে কত হচ্ছে? 4। 4-এর হাফ কত? 2। তাহলে আমরা বলতে পারি কিউ এর পোর্শনটা এখানে, কিউ এর পোর্শন হলো P+R করলে যেটা বার হবে সেটার হাফ করলে হবে কিউ এর অপশন। বলতে পারি তো? এখানে অপশন কী আছে দেখে নিই। এখানে অপশন বলেছে হাফ অফ P+Q, ডাবল অফ P+Q, হাফ অফ P, ডি হচ্ছে ইকুয়াল আর। এখানে অপশানটা এটা ভুল দিয়েছে, এটা কিউ হবে না, হাফ অফ P+R, অপশান এ। নেক্সট কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার উইথ দেয়ার ক্যাপিটাল 50,000, 30,000 রেসপেক্টিভলি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম, নেট প্রফিট 4,800 টাকা, দেন দেয়ার ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এখানে বলে দিচ্ছে এক্স অ্যান্ড ওয়াই দুজনে পার্টনার একটা পার্টনারশিপ ফার্মে, তাদের ক্যাপিটাল কত রয়েছে? এক একজনের 50,000 এক্সের, ওয়াইয়ের আছে 30,000। তারা ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট নেয় হচ্ছে 10% পার অ্যানাম। বিজনেসের নেট প্রফিট কত হয়েছে? 4,800 টাকা। তাহলে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের নিয়ম অনুযায়ী তাহলে 50,000-এর 10%, এক্সের 50,000-এর 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে? 5,000। ওয়াইয়ের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে আমার? 3,000। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো এদের দুজনের এই টাকাটা তো দাঁড়াচ্ছে, বাট বিজনেসের প্রফিট আছে কত? 4,800 টাকা। 4,800 টাকা বিজনেসের প্রফিট, আর আমাদেরকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে 8,000 টাকা। তাহলে আমরা কোথা থেকে দেবো? দেওয়া তো সম্ভব নয়। তাহলে আমাদের কাছে বিজনেসের যে প্রফিটটা আছে সেই প্রফিটের উপর থেকে আমি এক্স অ্যান্ড ওয়াইকে এদেরকে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট দেবো। এদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দেবো হচ্ছে ওদের ক্যাপিটাল শেয়ারিং রেশিও 5:3। এই 5:3 কোথা থেকে পেলাম? 50,000 আর 30,000 দিলে তোমার 5:3। তাহলে 4,800 5:3 মানে 5-এর 8 করলে কত হচ্ছে? 3,000। এটা কে পাবে? এক্স, কারণ এক্সের আছে কত? 5:3। আর এটা কত? 4,800 × 3/8 মানে কত হচ্ছে? 1,800। তাহলে আমরা এদেরকে দুজনকে 3,000 টাকার 1,800 টাকা দেবো। দেখো, তাহলে অপশান সি আমাদের চলে এসছে 3,000 আর 1,800। 5-এর অঙ্কটা কী বলেছে? 5-এর অঙ্কটা দিচ্ছে ভ্যালুয়েশন অফ দ্য গুডউইল চ্যাপ্টার থেকে। লাস্ট 3 year প্রফিট 84,000, 78,000, 90,000। ভ্যালু অফ দ্য গুডউইল ইজ 2 year পারচেস, অ্যাভারেজ প্রফিট কত? অ্যাভারেজ 3 year পারচেস অফ অ্যাভারেজ প্রফিট, দ্য ভ্যালু অফ দ্য গুডউইল। ভ্যালু অফ গুডউইল বার করতে বলেছে অ্যাভারেজ প্রফিট। তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিট কত দাঁড়াবে? ফার্স্ট আমাদেরকে অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। আমি উপরে করছি এখানে। অ্যাভারেজ প্রফিট আমার কত দাঁড়ালো? অ্যাভারেজ প্রফিট দাঁড়িয়েছে হচ্ছে 84, 78 আর 90। 84,000 প্লাস 78,000 প্লাস 90,000 ডিভাইড বাই 3 করলে কত দাঁড়াচ্ছে? 2,52,000/3।
2,52,000 বাই 3 মানে কত? 84,000। আর আমাকে গুডউইল ভ্যালু কত বলেছে? 2 ইয়ার অফ পারচেস, তার মানে 84,000 ইন্টু 2, তাহলে কত আমার? 1,68,000। বুঝে গেল? তাহলে আমার এখানে অ্যান্সার কী দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে হচ্ছে আমার 1,68,000। নেক্সট কোশ্চেন কী বলেছে? ইন পার্টনারশিপ অ্যাক্ট কেম ইন্টু ফোর্স অ্যান্ড ফর্ম, মানে পার্টনারশিপ অ্যাক্ট আমার কবে থেকে চালু হয়েছিল? আমার চালু হয়েছিল 1 অক্টোবর 1932 সাল থেকে। তারপরে কোশ্চেন কী বলেছে? দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড উইল বি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড ক্যাপিটাল আমাদের কোথায় বসে? অলওয়েজ ক্রেডিট সাইডে বসে, কারণ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? ক্যাপিটাল তো আমাদের লাইবিলিটি, তাহলে লাইবিলিটি যদি হয় তাহলে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ফিক্সড ক্যাপিটালে কোথায় বসবে? অলওয়েজ ক্রেডিট সাইডে বসবে। নেক্সট কী বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু এ পার্টনার। একটা পার্টনার সে তার বিজনেসে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছে সেই ক্যাপিটালের উপর যদি ইন্টারেস্ট পায় তাহলে সেটা তার কী হবে? অপশান এ অ্যাসেট, অপশান বি লাইবিলিটি, অপশান সি ইনকাম, ডি এক্সপেন্সেস। কোনো পার্টনার যদি বিজনেসে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে তার উপর যে ইন্টারেস্টটা পায় তাহলে সেটা সেই পার্টনারের ইনকাম হবে, কারণ অ্যাসেট তো হবে না। ক্যাপিটালটা তো লাইবিলিটি দাঁড়িয়ে যাচ্ছে। পার্টনারের তো লাইবিলিটি, ক্যাপিটালের একদিক থেকে যদি এখানে ইনকামের পরিবর্তে ইন্টারেস্টটা অলওয়েজ ইনকাম যদি বলে দিত শুধু ক্যাপিটালটা কী হবে তাহলে সেটা ইনভেস্টমেন্ট বলতে পারতাম, কিন্তু ক্যাপিটালের ওপর যেটা ইন্টারেস্ট পাচ্ছে সেটা তো আমাদের ইনকাম, এটা তো তার অ্যাডিশনাল ইনকাম বা ইনকাম ফ্রম বিজনেস। বুঝা গেল? দেন কী তারপরে কোশ্চেন কী বলেছে? এম অ্যান্ড এস আর টু পার্টনার্স অফ এ ফার্ম, they will get a commission net profit 5% after charging such commission. Net profit is 8,40,000. Then the amount of the each partner will be কত? যখনই আমরা আফটার চার্জিং সার্চ কমিশন করবো তখন আমরা কী করবো? সিম্পল 8,40,000 ইন্টু 5/105 করলে কত আসছে? অ্যাজ আই গেস 40,000। এটাই হবে আমার অ্যান্সার। রেজিস্ট্রেশন অফ এ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন হচ্ছে অপশনাল। যদি বলতো পার্টনারশিপ ডিডটা কি, যদি বলে দিত পার্টনারশিপ ডিডটা কি মানে পার্টনারশিপ ডিডটা কি ম্যান্ডেটরি বা ভলান্টারি বা অপশনাল, তাহলে সেক্ষেত্রে আমরা করতাম ম্যান্ডেটরি। এখানে বলেছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধন। পার্টনারশিপ ফার্মে তুমি নিবন্ধন চাইলে তোমরা করতে পারো, নাও করতে পারো, তা সেক্ষেত্রে এখানে অপশন কী হবে? অপশনাল। তারপরে কোশ্চেন কী বলেছে? ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য পার্টনারশিপ ডিড পার্টনার্স গেট, পার্টনারশিপ ডিডে যদি অনুপস্থিতি থাকে তাহলে পার্টনার কী পেতে পারে? ইন্টারেস্ট অন লোন পেতে পারে, ইকুয়াল প্রফিট শেয়ারিং রেশিও পেতে পারে, বাট কমিশন পাবে না। তাহলে অপশন কী দাঁড়াবে? অপশন ডি। কারণ পার্টনারশিপ ডিডের অনুপস্থিতিতে পার্টনার লোনের ওপরে ইন্টারেস্টও পাবে। লোনের ওপর ইন্টারেস্ট আমরা জানি কত পার্সেন্টেজে পায়? 6% রেট অফ ইন্টারেস্টে পায়। আর কী পাবে? ইকুয়াল প্রফিট শেয়ারিং রেশিও পাবে। নেক্সট কোশ্চেন কী বলেছে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট prepared by partnership firm company proprietorship concern. Obviously partnership firm, profit and loss appropriation partnership ফার্মে তৈরি হয় না, কোম্পানির ক্ষেত্রে তো তৈরি হয় না, প্রপার্টিশিপ ফার্মেরও ক্রিয়েট হয় না। তাহলে এখানে কি শুধু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে? তারপরে কলাম ম্যাচিং করতে দিয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট আমার কোথায় লাগে? কারেন্ট অ্যাকাউন্ট আমার কোথায় হচ্ছে? ফিক্সড ক্যাপিটাল মেথডে। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড যদি অনুপস্থিত থাকে তাহলে কোনো পার্টনার রিমুনারেশন পাবে না। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, পার্টনার্সের লোনটা কোথা থেকে চার্জ করা হয়? আমার প্রফিটের থেকে চার্জ করা হয়। আর ভ্যালুয়েশন অফ দ্য গুডউইল এটা কি? সুপার প্রফিট। তাহলে কী দাঁড়ালো? এটা দাঁড়ালো, এইটা হচ্ছে আমার অপশান এ। তারপরে কী বলেছে? 14টা fill in blank. Goodwill is equal to purchase consideration equal to পারচেস কনসিডারেশনের ভ্যালুয়েশন জানতে চাই। এখানে পারচেস কনসিডারেশন ভ্যালুয়েশন দাঁড়াবে নেট অ্যাসেট ইকুয়াল টু, কারণ এই কারণে হলো নেট অ্যাসেট ইকুয়াল টু, চলে যাচ্ছে, টোটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটি। এই অঙ্কটা আমরা ডিসকাস করবো না, এই অঙ্কটা আমি অফলাইন ক্লাসেও বলেছি, এই অঙ্কটাতে একটু প্রবলেমস আছে, কোশ্চেনে এরর আছে বা অ্যান্সারে এরর আছে, হতে পারবেন এই কারণ এখানে
কিছু কোটিংয়ে প্রবলেম আছে, তাই 16 থেকে কোশ্চেনটা দেখবো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট? কোন স্টেটমেন্টটা ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য ট্রু নয়? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স রিমেন আনচেঞ্জড আনলেস দেয়ার ইজ অ্যাডিশন টু অর উইথড্রল ক্যাপিটাল, এটা তো ট্রু আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট শোজ অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, এটাও সত্যি কথা। কারেন্ট অ্যাকাউন্ট ইজ নট ওপেন, এটা একটু ডাউট লাগছে। অপশান ডি কী আছে? অল অ্যাডজাস্টমেন্ট আর মেড থ্রু কারেন্ট অ্যাকাউন্ট, এটাও ঠিক। শুধু একমাত্র অপশান সিটা নট ট্রু, এই কথাটা সত্য নয়। 17টা কী বলেছে? জেড লিমিটেড ইস্যুড 40,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 রুপিস ইচ অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে সে অ্যামাউন্ট কত টাকা পাচ্ছে? এখানে কি বললো? 40,000 ইকুইটি ইস্যু করছে 10 টাকা করে, তাহলে কত হচ্ছে? 4 লক্ষ টাকা। বাট 10% প্রিমিয়াম, এই যে 10 টাকা করে যে পার শেয়ার রয়েছে এর সাথে ও অ্যাডিশনাল কী করছে? প্রিমিয়ামটাকে অ্যাড করছে। যদি তার এইখানে দেখো, যদি তার 10 টাকা যদি প্রিমিয়াম হয়, তার 10% যদি 10 টাকা ফেস ভ্যালু হয়, তাহলে 1 টাকা প্রিমিয়াম, তাহলে সে একটা শেয়ার ইস্যু করছে কত টাকা? 11 টাকায়। তাহলে 40,000 শেয়ার ইস্যু করবে কত টাকা? 4,40,000-এ। বোঝা গেল? যত শেয়ার ইস্যু করলো, 4,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে ইচ, বাট যত টাকা করে পার শেয়ার দিল তার 10% প্রিমিয়াম। 10 টাকা করে যদি ইস্যু করে তাহলে তার প্রিমিয়াম 10% মানে হচ্ছে 10 টাকার উপর 10%। 1 টাকা সে এক্সট্রা, কারণ সে কোম্পানির দেখা গেল ভ্যালুয়েশন ভালো রয়েছে বা প্রফিটেবিলিটি আছে, গ্রোথ আছে, তো সেইখানে সেই কোম্পানির শেয়ারটা প্রিমিয়ামে ইস্যু করতে পারে। তো সেক্ষেত্রে তাহলে কত টাকা রিসিভ করছে সে এখানে? 4,40,000। তারপরে কি বলেছে? ফেস ভ্যালু অফ ইচ শেয়ার 10 টাকা, একটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। কল্ড আপ ভ্যালু কত? 9 টাকা। পেড আপ ভ্যালু কত? 7 টাকা। অন ফরফিটিং শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ওয়াজ ডেবিটেড বাই, যখন কোনো শেয়ার বাজেয়াপ্ত হয়ে যাবে তাহলে কত টাকা কাটা হবে? যে অ্যামাউন্টটা কল্ড আপ করা হয়েছে সেটা পুরোটাই বাজেয়াপ্ত করে নেওয়া হবে। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? 1,000 শেয়ার, 1000 শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 টাকা ইচ আর ফরফিটেড ফর নন পেমেন্ট অফ ফার্স্ট কল মানি অফ রুপিস 1 টাকা পার শেয়ার, ফাইনাল কল 2 টাকা পার শেয়ার, নট ইয়েট কল্ড আপ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড বাই। ফরফিচার মানে হচ্ছে বাজেয়াপ্ত করে নেওয়া, ফরফিচার মানে হচ্ছে বাজেয়াপ্ত করে নেওয়া। সে দিতে পারেনি কত? সে দিতে পারেনি হচ্ছে ফার্স্ট কল মানিটা দিতে পারেনি আর ফাইনাল কল মানি দিতে পারেনি, তাহলে সে 1 টাকা প্লাস 2 টাকা 3 টাকা দিতে পারেনি। তাহলে সে দিতে পারলো কত? 7 টাকা। 7 টাকা দিতে পারলো, 7 টাকা পার শেয়ার। তাহলে 7 টাকা পার শেয়ার মানে কত শেয়ার এখানে আছে? 1000 শেয়ার। তাহলে সে 7,000 টাকা যেটা দিতে পেরেছে এই টাকাটা তাহলে পুরোটা খেলো, বাজেয়াপ্ত হয়ে গেল। এখানে বলেছে কত টাকা বাজেয়াপ্ত করলো, মানে 2 টাকা, মানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে তাহলে কত টাকা যাবে? 7,000 টাকা পুরোটাই যাবে। যে টাকাটা দিতে পেরেছে, ফরফিচার মানে হচ্ছে তুমি যদি নেক্সট কোনো কল আপকামিং যদি অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী কি? শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার ফার্স্ট কল মানি অ্যান্ড শেয়ার সেকেন্ড অর ফাইনাল কল মানি। সাপোজ যদি কোনো ইনভেস্টার যদি অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট দিয়ে দেয় বাট ফার্স্ট কল ফাইনাল কল দিতে পারে না, তাহলে যে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্টে যে টাকাটা দিয়ে থাকবে সেটা পুরোটাই বাজেয়াপ্ত হয়ে যায়। ডিবেঞ্চার হোল্ডার্স আর কি? ডিবেঞ্চার হোল্ডার্স আর কোম্পানির ওনার্স? না, নিশ্চয়ই না। ডিবেঞ্চারে কী করছে? কোম্পানিকে লোন দিচ্ছে। ডেটার্স? না। ক্রেডিটার্স? একমাত্র ক্রেডিটার্স, ওরা আমাদের কাছে কি পাওনাদার, ওরা আমাদের কাছ থেকে টাকা পাবে, তাই ডিবেঞ্চার হোল্ডার্স কোম্পানির কাছে কী হলো? পাওনাদার। ব্যালেন্স ফরফিটেড শেয়ার ইজ শোন, মানে ফরফিটেড যে টাকাটা আমরা যে টাকাটা ফরফিটেড হলো সেটা কোথায় শো করবে? রিজার্ভ অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টে? না। ক্যাপিটাল রিজার্ভে? না। শেয়ার ফরফিচারে? না। শেয়ার হোল্ডার্স ফান্ড, কারণ শেয়ার হোল্ডার্স ফান্ড এই কারণে কোম্পানি যত টাকা, মানে ইনভেস্টর যত টাকা দিতে পেরেছে বা কোম্পানির কাছে যত টাকা এসছে সেটা কোথায় শো করবে? শেয়ার হোল্ডার্স ফান্ডেই শো করবে। এবার ওখান থেকে যখন পুরো টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে, এইখানেরই না পুরো টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে। ক্যাপিটাল রিজার্ভে তো হয় না। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে কোম্পানি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মানে টাকা এককালীন সঞ্চয় রাখা হলো পরে ভবিষ্যতের জন্য কোনো কিছুর জন্য, মানে ভবিষ্যতে কোনো কিছুর জন্য সঞ্চয় করে রাখলো কোম্পানি, তো সেটা হয়ে গেলো রিজার্ভ ক্যাপিটাল। তাহলে একমাত্র টাকাটা কোথায় পড়ে থাকবে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলছি, শেয়ার হোল্ডার্স ফান্ডে। তাহলে শেয়ার ফরফিচারের যে টাকাটা সেটা কোথায় থাকবে? শেয়ার হোল্ডার্স ফান্ডে।
22 অঙ্কটা কী বলেছে, ইফ শেয়ার ইস্যু প্রাইস গ্রেটার দ্যান ফেস ভ্যালু, যদি কোনো শেয়ারের ফেস ভ্যালু মানে হচ্ছে একটা শেয়ারের দাম, শেয়ারের ফেস ভ্যালু একটা শেয়ারের দাম মানে আমার এটা কোম্পানির শেয়ারের দাম 10 টাকা, বাট আমি একে ছাড়ছি হচ্ছে 11 টাকা, মার্কেটে ইস্যু করছি। ইস্যু করা মানে হচ্ছে যখন মার্কেটে আমি ইনভেস্টারদের কাছে বললাম যে আমার কোম্পানির শেয়ারের দাম হচ্ছে 11 টাকা করে কোম্পানির শেয়ারের দাম, কিন্তু বাট অ্যাকচুয়াল আছে আমার কত 10 টাকা। এই যে যখন ফেস ভ্যালু থেকে যখন আমি ইস্যু প্রাইসটা যখন বেশি হয়ে গেল তখন সেটাকে কী বলে, ইস্যু অ্যাট প্রিমিয়াম না ইস্যু অ্যাট ডিসকাউন্ট না বোথ না অ্যাট পার, সেটাকে বলা হচ্ছে ইস্যু অ্যাট প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি, কারণ আমার কোম্পানির শেয়ারের দাম 10 টাকা, আমি সেটাকে আরও 1 টাকা বা 2 টাকা যেটা খুশি আমি বাড়িয়ে ছাড়লাম, কারণ কি আমার কোম্পানির রেপুটেশন আছে, তোমরা কিনলে কেন, না কিনলে না কেন, তো আমি এর সাথে প্রিমিয়ামটা অ্যাড করছি, আমার কোম্পানির গুডউইল আছে। তো এই যে আমি যে কিছু টাকা যে বাড়িয়ে যেটা মার্কেটে ইস্যু করলাম, একে বলা হয় হচ্ছে ইস্যুড অ্যাট প্রিমিয়াম। যদি আমার কোম্পানির ফেস ভ্যালু থাকলো 10 টাকা, যদি আমি কমে ইস্যু করলাম, 9 টাকায় ইস্যু করলাম বা 8 টাকায় ইস্যু করলাম, তখন সেটা হয়ে যেত আমার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। আমাকে এখানে বলেছে যে কোম্পানির ফেস ভ্যালুর থেকে যদি ইস্যু প্রাইসটা যদি বেশি থাকে তাহলে সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হচ্ছে ইস্যুড অ্যাট প্রাইম। নেক্সট কোশ্চেন কী বলেছে, নট ফিচার্স অফ এ জয়েন্ট স্টক কোম্পানি, এর মধ্যে কোনটা জয়েন্ট স্টক কোম্পানির ফিচার্স না, সেপারেট লিগাল এন্টিটি, একদমই কারণ জয়েন্ট স্টক কোম্পানি ইজ এ সেপারেট লিগাল এন্টিটি, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য ল। কমন সিল অবশ্যই থাকতে হবে, পারপেচুয়াল সাকসেশন অবশ্যই, আনলিমিটেড লাইবিলিটি ইয়েস, এটা ওর ফিচার্স না। কারণ কে জান, কোম্পানির যারা ইনভেস্টার থাকে, যারা শেয়ার হোল্ডার থাকে, তারা লিমিটেড বাই শেয়ার বা লিমিটেড বাই গ্যারেন্টি, কেউ আনলিমিটেড লাইবিলিটিতে থাকে না। আনলিমিটেড লাইবিলিটি হয়ে গেলে তো তাহলে সে ওপিসি বা সোল প্রপার্টিসিভ বিজনেস কেন করবে না, জয়েন্ট স্টক কোম্পানি কেন করতে যাবে, ব্যাপারটা বোঝা গেল। তারপরে কলাম ম্যাচিং দিয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কি মিনিমাম 200 মেম্বার, অথরাইজড ক্যাপিটাল কি ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটাল, সেপারেট লিগাল এন্টিটি কার সাথে থাকে, লিমিটেড কোম্পানিতে থাকে, প্রেজেন্ট কোম্পানিজ অ্যাকাউন্ট আমাদের 2013। তাহলে এখানে অপশান কোনটা আসছে, আমাদের অপশান এ ম্যাচ হচ্ছে। নেক্সট কি বলেছে, এক্স লিমিটেড ইস্যু 2000 ডিবেঞ্চার ইন্টারেস্ট কত 12% ডিবেঞ্চার অ্যাট এ ₹100 ইচ, 2000 ডিবেঞ্চার ইস্যু করেছে 100 টাকা করে ইচ। ডিউরিং দ্য ইয়ার 2023-24 দ্য কোম্পানি আর্ন নেট লস 2,20,000, দেন দ্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জ টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। বলেছে প্রফিট অ্যান্ড লসে তাহলে ডিবেঞ্চার ওপর ইন্টারেস্ট কত চার্জ হবে। কোম্পানি ডিবেঞ্চার কত ইস্যু করেছে, 2000 ডিবেঞ্চার ইস্যু করেছে, কত টাকা করে 100 টাকা করে, 100 টাকা করে। তাহলে কোম্পানির ডিবেঞ্চার কত টাকা পেলো, লোন কত টাকা পেলো 2 লাখ টাকা, কত পার্সেন্ট ডিবেঞ্চার 12% ডিবেঞ্চার, তাহলে কী হবে 2 লাখ ইন্টু 12% মানে কত 24,000, তাহলে আমার অ্যান্সার কী হবে 24,000। 26-এর কোশ্চেনটা কী বলেছে, টোটাল সেলস বলেছে 3,20,000, ক্রেডিট সেলস ইজ দ্য 60% অফ দ্য ক্যাশ সেলস, দেন হোয়াট উইল বি দ্য ক্রেডিট সেলস। টোটাল সেলস বলে দিয়েছে 3,20,000, ক্রেডিট সেলস বলে দিয়েছে 60% অফ দ্য ক্যাশ সেলস, তাহলে ক্রেডিট সেল কত হবে, মানে ক্যাশ সেলস যদি 60% হয় তাহলে ক্রেডিট সেলস 40% হবে, তাহলে আমার কী দাঁড়াবে 3,20,000 ইন্টু 40%, এটা যদি করি তাহলে সেটাই আমার অ্যান্সার চলে আসবে। এটা যদি করি তাহলে কত আসবে 1,28,000। টোটাল সেলসটা 3,20,000 বলে দিল, ক্রেডিট সেল বলে দিল 60% অফ দ্য ক্যাশ সেলস, যেটা ক্যাশ সেলস দাঁড়াবে তার 60%, তাহলে ক্রেডিট সেল আমার কত দাঁড়াবে 40%, অপশান বি 1,28,000। তারপরে কি বলেছে, টোটাল সেলস কী বলেছে, এটা টোটাল সেলস 4 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড 2 লাখ টাকা, অপারেটিং এক্সপেন্সেস 60,000 টাকা, দেন তাহলে অপারেটিং রেশিও কত, হবে এখানে, টোটাল সেলস বলে দিয়েছে
টোটাল সেলস বলে দিয়েছে 4 লক্ষ টাকা, কস্ট অফ গুড সোল্ড 2 লক্ষ টাকা, অপারেটিং এক্সপেন্সেস 60,000 টাকা। অ্যান্সার কী হবে এটা? অ্যান্সার হবে 35%। নেক্সট কোশ্চেন কি? আইডিয়াল ভ্যালু অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের আমাদের আইডিয়াল ভ্যালু কত? ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের আইডিয়াল ভ্যালু হলো 2:1। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন কমন সাইজ ব্যালেন্স শিট ড্যাশ ইজ টেকেন 100%, টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিস, নেট সেলস, আইদার এ আর আইদার বি। কমন সাইজ ব্যালেন্স স্টেটমেন্টে কি না কম্প্যারিজন করা, তো সেক্ষেত্রে কোনটাকে 100% হয়ে যেতে, আইদার টোটাল অ্যাসেটকেও নেওয়া যেতে পারে অর টোটাল লাইবিলিটিসকেও নেওয়া যেতে, দুটোর মধ্যে যে কোনো একটাকে নেওয়া যেতে পারে। তো এখানে অপশান ডিটাকে আমরা কনসিডার করতে পারি। নেক্সট কোশ্চেন কি বলেছে? কারেন্ট রেশিও ইজ 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য 80,000, দেন দ্য কারেন্ট লাইবিলিটি ইজ কত? এটা একটা ভালো অঙ্ক দিয়েছে, এইটা একটা ভালো অঙ্ক দিয়েছে। এটাকে কীভাবে করা যেতে পারে? আমি এখানে জুম করছি, আমি এখানে জুম করে জিনিসটা করছি। আমার এখানে ওয়ার্কিং ক্যাপিটাল কত বলে দিয়েছে? ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে 80, কোথায় গেল? ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে 80,000, ঠিক। আর আমার ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। বাট আমার কাছে এখানে কি অ্যাভেলেবেল আছে? আমার কাছে এখানে কারেন্ট রেশিও অ্যাভেলেবেল আছে, আমার কাছে কারেন্ট রেশিও অ্যাভেলেবেল আছে। কারেন্ট রেশিওর আমার কাছে ফর্মুলা কি? কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। আমার কাছে এইটা বলে দিয়েছে, কারেন্ট রেশিও বলে দিয়েছে 5:3। তো আমরা এটাকে কারেন্ট অ্যাসেটকে 5x, কারেন্ট লাইবিলিটিসকে 3x লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা এখানে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 2x। ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু কত আছে? 80,000। 80,000 ইজ ইকুয়াল টু 2x। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়ালো? 80,000 ডিভাইড বাই 2, তাহলে 40,000। আমাকে এখানে বের করতে বলেছে কি? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আমাকে বের করতে বলেছে, আর কারেন্ট লাইবিলিটিস সমান সমান কি? 3x। তাহলে কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু 3 ইন্টু 40,000। তাহলে আমার কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু 1,20,000। এই অঙ্কটা আমাদের রেগুলার ক্লাসেও কমপ্লিট করা আছে। রেগুলার ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো ম্যাক্সিমামটাই আমাদের টেস্ট পেপারে আসে, বিভিন্ন টেস্ট পেপারে। ঠিক আছে, তাহলে অপশান কী দাঁড়ালো? অপশান দাঁড়ালো হচ্ছে আমার 1,20,000। বোঝা গেল জিনিসটা? নেক্সট কোশ্চেন কী বলেছে? ক্যাপিটাল রিজার্ভ ইজ শোন ইন ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড অফ। ক্যাপিটাল রিজার্ভ আমাদের কোথায় থাকে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে থাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্য ক্যাপিটাল। যখন আমরা শিডিউল 6-এর ব্যালেন্স শিটটা করেছি তখন কোথায় থাকে? ইকুইটি শেয়ার ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল, তারপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা থাকে না? নেক্সট কোশ্চেন কী বলেছে? ইন্টারনাল ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইন্টারনাল ইউজার্স কী আছে? একমাত্র শেয়ার হোল্ডার্স, ওটা ছাড়া আর কেউ কিছু করতে পারবে না, কিছু দেখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার ছাড়া বাকি আরও কেউ দেখতে পারবে না।
তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে, স্টক টার্নওভার রেশিও ইজ দ্য 6 টাইম of a cost of goods. Stock turnover ratio is 6 times, cost of goods sold is 3 lakh, then what will be the average stock? স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা তো এটাই, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে, দাঁড়াও আমাদের ভালোভাবে এটাকে লিখে দিই। এখানে লিখছি স্টক টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড আমার কত বলেছে, 6 টাইমস। কস্ট অফ গুডস সোল্ড বলেছে 6 টাইমস, সরি স্টক টার্নওভার বলেছে 6 টাইমস। কস্ট অফ গুডস সোল্ড আমার এখানে কত বলে দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড আমার এখানে 3 লাখ বলেছে। কস্ট অফ গুডস সোল্ড আমরা এখানে 3 লাখ বসিয়ে দিলাম। আর এখানে অ্যাভারেজ স্টক যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে অ্যাভারেজ স্টক ইকুয়াল টু তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 3 লক্ষ ডিভাইড বাই 6, 5 ছক 30, 6 5 30, 50,000। স্টক টার্নওভার ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। স্টক টার্নওভার আমার কাছে বলে দিয়েছে 6 বলে দিয়েছে স্টক টার্নওভার, কস্ট অফ গুডস সোল্ড 6 লাখ 3 লাখ বলে দিল, তাহলে এভারেজ স্টকটা আমাকে বার করতে হবে। আর আমাকে এখানে অ্যাভারেজ স্টকই বার করতে বলেছে, এই ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, আমার কাছে অ্যান্সার কত এলো, 50,000। বুঝে গেল? নেক্সট অঙ্ক কী বলেছে, প্রফিট আফটার ট্যাক্স 4,90,000, ইন্টারেস্ট বলে দিয়েছে প্রফিট আফটার ট্যাক্স মানে ট্যাক্স চার্জ হওয়ার পর প্রফিট হচ্ছে আমার 4,90,000, ইন্টারেস্ট বলে দিয়েছে 1 লাখ টাকা, ট্যাক্স বলে দিল 30%। দেন ইন্টারেস্ট কভারেজ রেশিও আমার কি, ইন্টারেস্ট কভারেজ রেশিওর আমার ফর্মুলা কি, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড বাই ইন্টারেস্ট এক্সপেন্সেস, তাই তো? তার মানে এই যে 4,90,000 যেটা আছে, এই 4,90,000টাকে ট্যাক্স চার্জ হওয়ার পরে ফর্মুলা, ট্যাক্স আমাদের কত 30% চার্জ হওয়ার পরে এই অ্যামাউন্টটা বেরিয়েছে। তাহলে কোথাও না কোথাও আমার এই 4,90,000 এটা আমার 70% ভ্যালু, তাহলে আমার এর 100% ভ্যালু বার করতে হবে। 100% ভ্যালু মানে কত, 4,90,000 ডিভাইড বাই 4,90,000 ইন্টু 30/70 কত, 2,10,000, 30% ভ্যালু। এবার এই 2,10,000 সাথে 4,90,000 যোগ করলে কত হবে, অ্যাজ আই গেস 7 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ টাকা হচ্ছে পুরো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, 7 লক্ষ টাকা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এবার ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড বাই ইন্টারেস্ট এক্সপেন্সেস বা ইন্টারেস্ট। তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত, 7 লাখ টাকা বেরিয়ে গেল। আর আমাদের ইন্টারেস্ট এখানে কত বলে দিয়েছে, 1 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ বাই 1 লক্ষ, তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, 7। অ্যান্সার বললো আমার এখানে 7। কেন করছে না এটা, অ্যান্সার হচ্ছে আমাদের 7। বোঝা গেল? কারণ এই জায়গাটা বোঝা গেল কি, কারণ এই জায়গাটা যেটা হলো, এই যে 4,90,000 যেটা বলেছে, 4,90,000 বলেছে তোমার 30% ট্যাক্সটা কেটে নেওয়ার পরে। তাহলে এই যে 4,90,000 হচ্ছে 70% ভ্যালু, তাহলে 30% ভ্যালুটা কত, 4,90,000 ইন্টু 30 + 70, 30% ভ্যালু বেড়ে হয়ে গেল 2,10,000।
2,10,000 সাথে মানে 70% প্লাস 30% ভ্যালু বের করলে 100% ভ্যালু বেরোবে। 70% ভ্যালু কত? 4,90,000 আর 30% ভ্যালু কত? 2,10,000। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে? 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা ইন্টারেস্ট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর আমার ইন্টারেস্ট কাভারেজ রেশিওর ফর্মুলা কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড বাই ইন্টারেস্ট। তাহলে 7 লক্ষ বাই 1 লক্ষ, অ্যান্সার কত বেরোলো? 7 লক্ষ টাকা। ক্লিয়ার? জায়গা কোথায় আছে আর এইখানে করতে হবে। 35 অঙ্কটা কি বলেছে দেখো, ওপেনিং ডেটার্স বলে দিয়েছে 40,000, ক্লোজিং ডেটার্স 60,000, ওপেনিং বিলস রিসিভেবল 20,000, ক্লোজিং বিলস রিসিভেবল 24,000, ক্রেডিট সেলস 7,20,000, অ্যানুয়াল পিরিয়ড 360 ডেজ, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ফর্মুলা কি? অ্যাভারেজ রিসিভেবল ডিভাইড বাই ক্রেডিট সেলস ইন্টু 100। এখানে আমার অ্যাভারেজ রিসিভেবল দুটোকে কাউন্ট করবো কী করে? কারণ অ্যাভারেজ ডেটার্স থেকেও বার করবো অ্যাভারেজ আর অ্যাভারেজ রিসিভেবল, এই দুটোকে অ্যাড করে আমার বার হবে টোটাল অ্যাভারেজ রিসিভেবল। আমি এটাকে একটা পেজ নিচ্ছি, পেজের মধ্যে আমি এটাকে করে ডিটেলসে ভালোভাবে বোঝাচ্ছি আমি। আমার অ্যাভারেজ ডেটার্সের ফর্মুলা কি? ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স বাই 2। ওপেনিং ডেটার্স আমার এখানে কত বলেছে? 40 প্লাস 60, 40,000 প্লাস 60,000 বাই 2। তাহলে কত? অ্যাভারেজ ডেটার্স কত? এখানে 1 লাখ টাকা আমার বেরোলো। আর সেম অ্যাজ ইট ইজ অ্যাভারেজ রিসিভেবল ফর্মুলা কি? ওপেনিং রিসিভেবল প্লাস ক্লোজিং রিসিভেবল বাই 2। কেন ওপেনিং রিসিভেবল কত আছে? 20,000 আর ক্লোজিং রিসিভেবল কত আছে? 24,000। তাহলে 20,000 প্লাস 24,000 বাই 2, 44,000 বাই 2 মানে কত হচ্ছে? 22,000। সরি, এটা 60,000, 40, 60, 1 লাখ। 1 লাখ ডিভাইড বাই 2 মানে কত? 50,000। তাহলে আমার নেট অ্যাভারেজ রিসিভেবল, নেট অ্যাভারেজ রিসিভেবল 50,000 প্লাস 22,000 দিলে কত? 72,000 টোটাল অ্যাভারেজ রিসিভেবল। তাহলে আমার এখানে ফর্মুলা অ্যান্সার আমার এখানে কি বলেছে? আমার এখানে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে আমার বলেছে যে এখানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এই যে নেট অ্যাভারেজ রিসিভেবল, অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ফর্মুলা আমরা এখানে নিতে পারি তো? অ্যাভারেজ নেট অ্যাভারেজ রিসিভেবল বাই ক্রেডিট সেল ইন্টু 360। 72,000 ডিভাইড বাই 7,20,000 ইন্টু 360 কত বেরোচ্ছে? 72,000 ডিভাইড বাই 7,20,000 ইন্টু 360, অ্যান্সার বেরোচ্ছে 36। বুঝে গেল? এখানে যেহেতু আমার অ্যাভারেজ ডেটার্স ছিল আবার অ্যাভারেজ রিসিভেবল ছিল, আমার এখানে অ্যাভারেজ ডেটার্স আর অ্যাভারেজ রিসিভেবল দুটো ছিল বলে তাই আমি দুটোকে অ্যাড করলাম। এই দুটোকে আমি অ্যাড করে নেট আমার অ্যাভারেজ রিসিভেবল আনলাম। কারণ ডেটার্সের কাছ থেকেও রিসিভেবল আছে, আর যেটা বিলস রিসিভেবল ওটা তো আমি তো বিলসের পেমেন্টের এক্সচেঞ্জে না বিলটা পেয়েছি। ওটা আমি কিসের জন্য পেয়েছি? ওটা যদি আমি বিলটা যদি পেয়ে যাই তাহলে ডেটার্সের ভ্যালুয়েশনটাও তো কমে যাবে না? তাহলে সেই কারণে আমি দুটোকে অ্যাড করবো। দুটোকে অ্যাড করে দুটোর ভ্যালু নিলাম ডিভাইড বাই ক্রেডিট সেল ইন্টু 360 দিলাম। 360 36 ডেজ বেরিয়ে গেল।
আনসার কত আছে? 36 days। কি বলেছে? স্টক বলে দিয়েছে, স্টক 60,000, স্টোরস অ্যান্ড পেপারস 12,000, ডেটার্স 44,000, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 18,000, ক্রেডিটার্স 38,000, বিলস পেয়েবেল 21,000, প্রভিশন ফর ব্যাড ডেট 40,000। কারেন্ট রেশিও বার করতে হবে। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। এখানে আমার কারেন্ট অ্যাসেট কোনগুলো আছে? 60,000 প্লাস 12,000 প্লাস 44,000 প্লাস 18,000 মাইনাস 4,000। মাইনাস 4,000 এখন প্রভিশন হয়েছে না, ওটা তো আমার বাদের খাতায় পুরোপুরি আমি ধরে নিলাম, তাহলে সেটাকে আমি আমার ডেটাস থেকে মাইনাস দেবো না? তাহলে কত হবে? 60,000 প্লাস 12,000 72,000 প্লাস 44,000 1,16,000 প্লাস 18,000 1,34,000 মাইনাস 4,000। তাহলে কারেন্ট অ্যাসেট আমার দাঁড়ালো কত? কারেন্ট অ্যাসেট দাঁড়ালো হচ্ছে আমার 1,30,000। কারেন্ট লাইবিলিটিস কি? শুধু ক্রেডিটার্স আর বিলস পেয়েবেল। কারেন্ট লাইবিলিটিস আমার কত দাঁড়ালো? 59,000। তাহলে 1,30,000 ডিভাইড বাই 59,000 কত বেরোলো? 2.203। 2.203 নিয়ার অ্যাবাউট কার কাছাকাছি আছে? এটার কাছাকাছি আছে। তাহলে অ্যান্সার আমরা এটা বলবো। পয়েন্ট ফ্র্যাকশনে যখন এদিক ওদিক হবে তখন সেটাকে নিয়ার অ্যাবাউটটাকে ধরে আমরা ক্যালকুলেশন করবো। বুঝে গেল? নেক্সট কি বলেছে? অ্যান এক্সাম্পল অফ দ্য লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও কার এক্সাম্পল হতে? প্রপার্টি রেশিও না, ডেট ইকুইটি রেশিও না, ক্যাপিটাল গিয়ারিং রেশিও না, কারেন্ট রেশিও। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস কি বলেছে? কোন কোন সিকিউরিটিসের ওপর ইন্টারেস্ট আমাদের ফিক্স থাকে? প্রেফারেন্সের ওপর ইন্টারেস্ট আমাদের ফিক্স থাকে, ডিভেঞ্চারের ওপর ফিক্স থাকে, ইকুইটির ওপরে না। তাহলে অপশন ডি, এ অ্যান্ড বি বোথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকুয়াল টু ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। লাস্ট কোশ্চেন, আজকের মতো লাস্ট কোশ্চেন। কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও বলে দিয়েছে 3:2। ইফ ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স দেন দ্য কারেন্ট রেশিও উইল। কারেন্ট রেশিও বলে দিল হচ্ছে 3:2। ডেটার্সের কাছ থেকে যদি আমি ক্যাশ রিসিভ করি, তাহলে কি কারেন্ট রেশিও কোনো এফেক্ট ঘটবে? ডেটার্স আমি এখানে ভালোভাবে বলেছি। এটা সাপোজ এখানে যে কারেন্ট রেশিও 3:2 হচ্ছে, আমি এক্সাম্পল হচ্ছে কারেন্ট রেশিও আমার এখানে ডেটার্সে ছিল 50,000 আর ধরো ক্যাশে ছিল হচ্ছে আমার আরও 20,000। এটাকে কোনোভাবে ক্যালকুলেশন করে কারেন্ট রেশিও এসছে। এখন ডেটার্সের কাছ থেকে আমি যদি 20,000 পেয়ে যাই, সেটা আমার কোথায়? ডেটার্স থেকে 20,000 টাকা কমবে, তাহলে ক্যাশে 20,000 আবার অ্যাড হবে। তো এর জন্য কি আমার কারেন্ট রেশিওটাতে কি কোনো এফেক্ট ঘটলো, বা কারেন্ট অ্যাসেটে কি কোনো এফেক্ট ঘটলো কি? ঘটলো না, কারণ ডেটার্স থেকে টাকাটা মাইনাস হয়ে ক্যাশেই তো আমার থাকলো, ক্যাশেই তো আমার অ্যাড হলো। নাই কারেন্ট ডেটার্স, হ্যাঁ ডেটার্সের ভ্যালু চেঞ্জ হলো, ক্যাশের ভ্যালু চেঞ্জ হলো, বাট কারেন্ট অ্যাসেটের কি কোনো চেঞ্জ হলো? কারেন্ট অ্যাসেটের কোনো ভ্যালুয়েশন চেঞ্জ হয়নি। তাহলে আমার অ্যান্সার কী দাঁড়াবে? নো চেঞ্জ। বোঝা গেল? চলো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট সেশনে আমরা অন্য একটা মডেল সেটের কোশ্চেন আলোচনা করব। ততদিন তোমরা এই কোশ্চেন সেটগুলো রিভাইজ করতে থাকো, আর বাকি যা অসুবিধা হবে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো।